বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদেরই রিকোয়েস্টে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ দ্বারা যে টেস্ট পেপারটি তোমরা পেয়েছো 2021-2022 এর টেস্ট পেপার, এখানে আমি 373 পেজের যাদবপুর বিদ্যাপীঠের কোয়েশ্চেন 1, 2, 3, 4 আলোচনা করেছি। যেটা আছে পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, 3, 3 আলোচনা করেছি। আর পার্ট 4 এ আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে কোয়েশ্চেন 5, 6 এর সমাধান আলোচনা করব। ঠিক আছে? এটা তোমাদেরই রিকোয়েস্ট যে বড় প্রশ্ন কেন আমি সমাধান করছি না, বড় প্রশ্ন সমাধান করে দিন। তো এরকমই কমেন্ট আসছিল, যে কারণে আমি কি করেছি, আপাতত শর্ট কোয়েশ্চেন আ সলভ করা আপাতত বন্ধ করেছি। পরে আমি আবার করব। তাই এখন আমি যে সমস্ত স্কুলে শর্ট প্রশ্ন আলোচনা করেছিলাম, সেই সমস্ত স্কুলগুলো থেকে এখন আমি লং কোয়েশ্চেনস গুলোর সমাধান আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ৫ এর দাগের ফার্স্ট প্রশ্ন। এটা হচ্ছে পাটিগণিতের প্রশ্ন। তোমরা অঙ্কটা আ দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। দেখো বলা হচ্ছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার ১ বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে ৫,২০০ টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে দেখো বন্ধুরা, তোমাদের আমি এই অঙ্কটা একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও তুমি 2020 সালে 2020 সালে লোন নিয়েছো। ঠিক আছে? 2020 সালে লোন নিয়েছো বা ধার নিয়েছো বাড়ি করার জন্য। কত টাকা ধার নিয়েছো? 2,40,000 টাকা ধার নিয়েছো। এখন ধার যখন তুমি শোধ করেছো, তখন ধরে নাও 2040 সাল। অর্থাৎ লোন নেওয়ার বা ধার নেওয়ার 20 বছর পর তুমি গিয়ে ধারটা শোধ করেছো। কিন্তু বাড়ি ভাড়া বসিয়েছো 2021 সালে। তাহলে 2020 থেকে যদি আমি গণনা করি, তাহলে ব্যাংক তোমার থেকে 20 বছরের সুদ নেবে। কারণ তুমি যেদিন ধার নিয়েছো সেদিনের পর থেকেই বা সেই দিন থেকেই ব্যাংক তোমার থেকে সুদ নেওয়া শুরু করবে। যদি সেই দিন থেকেই ব্যাংক সুদ নেওয়া শুরু করে, তাহলে যেদিন তুমি শোধ দেবে সেই দিনের সুদ ব্যাংক কিন্তু নেবে না। মানে যেদিন শোধ দিলে অথবা যেদিন তুমি লোন নিলে, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন ব্যাংক সুদ নেবে না তোমার থেকে। তো মোদ্দা কথা হচ্ছে, ব্যাংক তোমার থেকে 20 বছরের সুদ নেবে। এখন যেহেতু তুমি বাড়ি ভাড়া বসিয়েছো লোন নেওয়ার 1 বছর পর, সুতরাং বাড়ি ভাড়ার টাকা জমিয়েই তো তুমি লোনটা শোধ করছো। তাহলে যদি আমি হিসাব করি, তাহলে বাড়ি ভাড়া বসানোর পর থেকে লোন শোধ করা পর্যন্ত তুমি বছর বাড়ি ভাড়া পেয়েছো? তাহলে এইখান থেকে এতটা তো 1 বছর। 1 বছর পর তুমি বাড়ি ভাড়া বসেছো। তাহলে আমার মাঝখানে থাকলো 19 বছর। অর্থাৎ এই 19 টাকে আমি এইভাবে লিখতে পারি, 20 মাইনাস 1। অর্থাৎ লোন নেওয়ার 20 বছর পর যেহেতু ধারটা শোধ করছো, আর বাড়ি ভাড়া বসাচ্ছ ধার নেওয়ার 1 বছর পর, তাহলে তুমি বাড়ি ভাড়া পাবে 19 বছরের, অর্থাৎ 1 বছর কম। এবার 19 বছর মানে কত মাস? 19 বছর মানে 19 ইন্টু 12 মাস। কারণ 1 বছর হয় 12 মাসে। তাহলে তুমি এত মাস ভাড়া পেয়েছো। এবং আমরা জানি, এখানে দেখতে পাচ্ছি 1 মাসে ভাড়া পাচ্ছ 5,200 টাকা। তাহলে এত মাসে কত টাকা ভাড়া উঠবে তোমার? এত টাকা তাহলে তোমার বাড়ি ভাড়া জমবে। এই টাকাটাই তুমি ব্যাংকে গিয়ে শোধ করে দিচ্ছ। তার মানে এই টাকাটা কি টাকা? এই টাকাটা সুদ আসল টাকা। যে টাকাটা তুমি বাড়ি ভাড়া থেকে জমিয়েছো 19 বছরে, সেই টাকাটাই হচ্ছে সুদ আসল টাকা। কারণ ব্যাংকে যখন তুমি ধার শোধ করবে, তখন তোমাকে সুদ এবং আসল এর সমষ্টি বা যোগফল যে টাকাটা হয়, অর্থাৎ সুদ আসল হয়, সেই টাকাটা তোমাকে দিয়ে আসতে হবে। তাহলে 20 বছরে তোমাকে সুদ আসল বার করতে হবে। সেটা বার করার উপায় কি? তাহলে 20 বছরের আগে সরল সুদ বার করব। তারপর সেই সরল সুদের সাথে আমি আসলটা যোগ করে দেবো, সুদ আসল পেয়ে যাবো। এবং সেই সুদ আসলটাই হচ্ছে এই টাকার সমান। তাহলে এইটা হচ্ছে আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম। এখন আমরা কি করব? যেহেতু এখানে তো 20 বছর আমরা জানি না যে হবে, যে টাকা ধার নেওয়ার 20 বছর পর শোধ হবে। সেটাই তো আমাদের চেয়েছে। তাই আমি এখানে 20 র জায়গায় আমি এখানটাকে x ধরে নেব।
তাহলে এটা যদি এক্স হয়, তাহলে আমি বাড়ি ভাড়া কত বছর পাচ্ছি? এক্স মাইনাস ওয়ান বছর পাচ্ছি, তাই না? এবার এক্স মাইনাস ওয়ান বছর মানে কত মাস? এক্স মাইনাস ওয়ান ইন্টু 12 মাস। আর এই 12 এক্স মাইনাস ওয়ান ইন্টু 12 মাসে মোট কত টাকা বাড়ি ভাড়া থেকে আয় হবে? এত টাকা বাড়ি ভাড়া থেকে আয় হবে। এবার এই টাকাটাই তাহলে সুদ আসল টাকা, এই টাকাটাই তাহলে সুদ আসল। আর এই সুদ আসলটা আমরা এক্স বছরের 12% হারে 2,40,000 টাকার উপর যে টাকা সুদ হয়, সেই সুদের সাথে 2,40,000 টাকা যোগ করে যে সুদ আসল হবে, সেই সুদ আসল আর এই সুদ আসল দুটো সমান হবে। এবং সমান করে দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব এবং সেই সমীকরণকে সমাধান করেই আমরা পেয়ে যাব এক্স এর মান, অর্থাৎ সময়ের মান। মানে কত বছর পরে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের ধার শোধ হবে। আশা করছি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে চলো এবার শুরু করি। ধরি ব্যাংকের থেকে টাকা ধার করার এক্স বছর পর তিনি, মানে রহমত চাচা, ব্যাংকের ধার শোধ করবেন। অতএব রহমত চাচা বাড়ি ভাড়া পাবেন এক্স মাইনাস ওয়ান বছর, বা এক্স মাইনাস ওয়ান ইন্টু 12 মাস। এরপর আমরা কি করব? আমরা এবার দেখে নেব এক্স বছরের ব্যাংকের কত সুদ হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার লিখব প্রদত্ত আসল অর্থাৎ পি সমান সমান 2,40,000 টাকা, সময় টি এক্স বছর, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর 12%। একবার চেক করে নিই, হ্যাঁ 12%। এবার আমরা সুদ বার করব। অতএব সুদ আই ইকুয়ালস টু আমরা সবাই জানি কি হয়, পি আর টি ডিভাইডেড বাই 100। এবার আমরা মানটা বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 2,40,000 ইন্টু আর এর মান হচ্ছে 12 আর টি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100। দুটো জিরো এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে গুণ করব 24 ইন্টু 12, 24 দুগুণে 48, 24 একে 24, অর্থাৎ 8 8 2 288। আর এখানে আরো দুটো জিরো থেকে গেল, তাহলে এখানে দুটো জিরো হবে এক্স, এত টাকা। তাহলে এত টাকা আমরা পেলাম সুদ। এবার এই সুদের সাথে আমরা এই 2,40,000 টাকাটা যোগ করে দেবো, পেয়ে যাবো সুদ আসল। অতএব সুদ আসল অর্থাৎ এ ইকুয়ালস টু সূত্র কি, আসল প্লাস সুদ। এবার পি এর মান 2,40,000 প্লাস আই এর মান অর্থাৎ সুদের মান 288,000 এক্স, এত টাকা। এবার আমরা বার করব এক্স মাইনাস ওয়ান ইন্টু 12 মাসে বাড়ি ভাড়া থেকে কত টাকা আয় হচ্ছে। এবার লিখবো অতএব এখন এক্স মাইনাস ওয়ান ইন্টু 12 মাসে বাড়ি ভাড়া বাবদ আয় হয় কত হবে? প্রত্যেক মাসে 5,200 টাকা। তাহলে
এত মাসে বেশি হবে তাই গুণ করে দেবো এত টাকা। এবার আমরা এখানে গুণ করে দিই 52 ইন্টু 12 গুণ করবে 2 দুগুণে 4 5 দুগুণে 10 2 5 4 2 6 অর্থাৎ 624 আর এখানে দুটো জিরো থাকলো আর এখানে x মাইনাস 5 এত টাকা। নেক্সট স্টেপে আমরা এটাকে গুণ করে দেবো তাহলে 62400 x মাইনাস এটার সাথে এককে গুণ করলে এটাই আসবে 62400 এত টাকা। এবার আমরা দেখতে পেলাম ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স বছরে এত টাকা সুদ আসল হয়েছে, এই টাকাটাই সুদ আসল যে টাকা আমাকে শোধ করতে হবে, আর শোধ করা হচ্ছে এই টাকা দিয়ে, কারণ এত মাসে যে টাকাটা আয় হবে সেই টাকাটা গিয়েই ব্যাংকে দিয়ে দেওয়া হবে এবং ব্যাংকের ধার শোধ হবে, সুতরাং এই সুদ আসল টাকাটা এই টাকার সমান হবে। তাহলে এবার লিখব প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী আমি এখানে লিখব 28800x plus 240000 equals to 62400x minus 62400। এবার 62400x এটাকে আমরা বাদিকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে গেল আর 2400000 অর্থাৎ 2,40,000 টাকাটা ডান দিকে নিয়ে চলে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে। আর এখানে এটা আছে। এবার দেখো এখানে এটা আছে কত ৬২,৪০০ আর এটা আছে ২৮,৮০০, সুতরাং এই সংখ্যাটা বড়, তাহলে তার আগে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিতে হবে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তাহলে 0 0 আমরা বিয়োগ করছি, এখানে হচ্ছে 6 হাতে 1 9 3 হাতে 1 33600 33600 x ইকুয়ালস টু এখানে বড় সংখ্যা এটা, তার আগে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেবো আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে যোগ করব, তাহলে 0 0 4 2 6 0 0 4 2 0 3 3 0 2 4 0 0, দুদিকে মাইনাস আছে তাহলে ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু হবে 302400 ডিভাইডেড বাই 33600, দুটো জিরো এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার বাকিটা আমাদের কাটতে হবে। দেখো আমরা যদি 4 দিয়ে কাটি 4 8 32 1 4 4 16, 4 দিয়ে কাটলে 4 7 28, তাহলে থাকে কত 2 2 আর 2 22 হয় এখানে, তাহলে 4 5 20, আবার 2 থাকে 4 6 24। তোমরা যদি এইভাবে না কাটতে পারো তাহলে কিন্তু ভাগ করে নেবে, ঠিক আছে, 3024 কে 4 দিয়ে ভাগ করবে 756 আসবে। আবার যদি 4 দিয়ে কাটি 4 দুগুণে 8 4 1 4 4 1 4 আর থাকে 3 3 5 4 32, আবার 3 থাকে 4 9 36। এবার তুমি যদি 3 দিয়ে কাটো 3 7 21 3 6 18 3 3 9, তাহলে 7 9 63, অর্থাৎ x ইকুয়ালস টু কি পেলাম 9, অর্থাৎ 9 বছর, ঠিক আছে। এবার তাহলে তোমাদের কি করতে হবে, পরীক্ষায় অবশ্যই কিন্তু উত্তর লিখবে, ঠিক আছে, মানে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, তাহলে তোমাকে এইভাবে উত্তরটা লিখতে হবে যে অতএব ধার নেওয়ার এক্স বছর পর রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, ঠিক আছে। পাঁচের দাগের দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এসআই, আর চক্রবৃদ্ধি সুদকে আমরা ইংরেজিতে বলে থাকি কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই। তাহলে এখানে আমরা জানি 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, যেহেতু এখানে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছে 80 টাকা, সুতরাং অন্তর মানে বিয়োগফল, তাহলে অবশ্যই 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে
চক্রবৃদ্ধি সুদের মান বেশি হবে। তাহলে আমরা বলতেই পারি যে সিআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর এসআই অর্থাৎ সরল সুদ, এই দুটোর বিয়োগফল ৮০ টাকা। তাহলে এইটা আমাদের কাছে একটা সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের কাছে একটা সমীকরণ, এবং এই সমীকরণটাকেই সমাধান করে আমরা এখানে যেটা নির্ণয় করতে হবে অর্থাৎ আসল, এখানে বলেছে কত টাকার অর্থাৎ আসলটাকে আমরা এখানে এক্স ধরে নেব, আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। তো আসল যদি আমরা এক্স টাকা ধরে নিই, তাহলে এই এক্স এর মান আমি এই সমীকরণটাকে সমাধান করে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সমীকরণটা গঠন করতে গেলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, আর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তাহলে আমাদের আলাদা আলাদা করে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যে আমি অনেক শর্ট প্রশ্ন করেছি যেখানে চক্রবৃদ্ধি সুদ কি করে বার করতে হয় সেটা আমি এখানে সূত্র ফেলে বার করে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। তো এখানে আবার করব আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে বার করতে হয়। চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে সবার প্রথমে আমাদের কি করতে হয়, সবৃদ্ধি মূল অর্থাৎ এ বার করতে হবে। এ বার করার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, আর টিটা হচ্ছে সময় বছরে। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব সুদ আসল, এবং এই সুদ আসল থেকে আসল অর্থাৎ যেটা আমরা ধরে নেব সেটা যদি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব সিআই বা চক্রবৃদ্ধি সুদ। এবং সরল সুদ বার করা খুব ইজি। সরল সুদ বার করার সরাসরি সূত্র আছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে পি এর জায়গায় এক্স বসিয়ে দেবো, আর এর জায়গায় 4 বসাবো, টি এর জায়গায় 2 বসাবো। এইভাবে আমরা সরল সুদ পেয়ে যাব, এবং পাওয়ার পর এই সমীকরণে চক্রবৃদ্ধি সুদের মান বসাবো, সরল সুদের মান বসাবো, বিয়োগ করে 80 লিখে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? খুব সহজ অঙ্ক। তো চলো বন্ধুরা আমরা এটাকে করি। তাহলে সবার প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আসলটাকে ধরে নেব। তাহলে ধরি আসলের পরিমাণ অর্থাৎ পি ইকুয়ালস টু এক্স টাকা। এবার আমরা বার করব সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আলাদা আলাদা করে। তো আমরা সবার প্রথমে লিখব সরল সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে তাহলে আমাদের কি কি দিয়েছে? প্রদত্ত দেওয়া আছে আসল অর্থাৎ পি, যেটা আমরা এখানে ধরে নিয়েছিলাম এক্স টাকা, সময় অর্থাৎ টি ইকুয়ালস টু 2 বছর, সুদের হার অর্থাৎ আর ইকুয়ালস টু এখানে 4%। এবার আমরা বার করব সুদ। অতএব সরল সুদ আই ইকুয়ালস টু ইয়ার টি বাই 100, রাইট? এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে পি এর মান এক্স, আর এর মান 4, আর টি এর মান 2 ডিভাইডেড বাই 100, এত টাকা। এবার বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কাটাকুটি হচ্ছে, কিন্তু তোমরা কি করবে জানো তো? এখানে কাটাকুটি করবে না। যদি করে দাও অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। তো আমি এই কারণে তোমাদের সাজেশন দিচ্ছি যে এখানে তোমরা কাটাকুটি করো না, ঠিক আছে? তোমরা এইভাবে এটাকে রাখো। তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8x বাই 100, এত টাকা। দেখি না কাটাকুটি না করে কি হয়, ঠিক আছে? যদি কাটাকুটি করতেই হয়, যখন দরকার পড়বে তখন করব, এখানে আমি করছি না। এবার আমরা বার করব চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার আমরা বার করব, সবার প্রথমে বার করব সবৃদ্ধি মূল, ঠিক আছে? তাহলে সবৃদ্ধি মূল বা সুদ আসল। সবৃদ্ধি মূলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। তো সবৃদ্ধি মূল এ ইকুয়ালস টু সূত্র হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পিটা হচ্ছে এক্স টাকা, আরটা হচ্ছে 4%, আর টিটা হচ্ছে 2 বছর। এবার এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে পি এর জায়গায় লিখবো এক্স, 1 প্লাস আর এর জায়গায় লিখবো 4, 100 হোল টু দি পাওয়ার
2। নেক্সট স্টেপ আমরা কি করব, এই 4, দেখো এখানে কি হয়, এখানে 100 সাথে 1 কে গুণ করতে হয়, ঠিক আছে? 100 1 কে 100 হলো, আর উপরে এই 4টাকে যোগ করে দিব। তাহলে কত হলো? 104 আর নিচে 100, তাহলে x ইন্টু 104/100 হোল স্কয়ার, ঠিক আছে? এইটা আমরা পেলাম। এবার এইটাকে আমরা কি করব, এই 104 ইন্টু 104 স্কয়ার আছে, তাহলে দুবার গুণ করব, আর এখানে 100 ইন্টু 100, এত টাকা। এবার 104 কে আমরা 104 দিয়ে এবারে এটাকে গুণ করে নিই, হ্যাঁ? 4 4 এ 16, 1 4 1 এ 4, 3টে 0, আবার তারপরে 1 দিয়ে 401, অর্থাৎ 618001, 10816। তাহলে উপরে হচ্ছে 10816 x ডিভাইডেড বাই, একের পর 4টে শূন্য হবে, এত টাকা, ঠিক আছে? এইবার আমরা কি করব, এইটা হলো তো সুদ আসল, এই সুদ আসলের থেকে আসল অর্থাৎ এক্সটা আমরা বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ, আমরা এখানে চিহ্ন দিচ্ছি আইসি, হ্যাঁ? তোমরা নিজেদের মতো করে একটা চিহ্ন ধরে নিতে পারো, সি ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আইসি এইভাবে লিখলাম, ইকুয়ালস টু হবে সবৃদ্ধিমূল মাইনাস আসল। তো সবৃদ্ধিমূল হচ্ছে 10816x ডিভাইডেড বাই 10000 মাইনাস আসল হচ্ছে এক্স, তাহলে এত টাকা। তাহলে এইটা আমরা এবারে এখানে লসাগু করছি, লসাগু হবে 10000, তাহলে উপরে যা আছে সেটাই বসে যাবে, আর এখানে 10,000 সাথে এক্সটা গুণ হয়ে যাবে, 10,000x, এত টাকা। এবার এটা আছে 10,816, 10,816টা এক্স থেকে যদি 10,000টা এক্স বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? 816টা এক্স হবে, তাই না? 1 2 3 4, এত টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম, এবং এই চক্রবৃদ্ধি সুদের মানটা সরল সুদের মান 8x/100 এর থেকে বেশি হবে, তাই আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে এই সরল সুদকে বিয়োগ করে সমান সমান করে দেবো কত টাকা? 80 টাকার সাথে, ঠিক আছে? তাহলে এবার লিখবো প্রশ্ন অনুসারে 816x by 10000 minus 8x/100 equals to 80। এরপর দেখো এখানে 10,000 আছে, এখানে 100 আছে, তো 10,000 আর 100-র মধ্যে লসাগু যদি আমরা করি তাহলে পাবো 10,000। তাই আমি প্রত্যেকটা ভগ্নাংশকে এখন আমি 10,000 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? যেটা লসাগু হবে সেই লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে, এবং ইকুয়ালস টু ডান দিকে যে সংখ্যা আছে তাকেও প্রত্যেকটা সংখ্যাকে 10,000 দিয়ে গুণ করে দাও। এতে কি হবে? আর ভগ্নাংশ থাকবে না। তাহলে এটা পুরোটা কেটে গেল, এখানে দুটো 0 কেটে গেল, আর এখানে আর কিছু কাটছে না। তাহলে এখানে কত হলো? 816x, আর এখানে হলো 8 এর সাথে 100 গুণ করো, তাহলে কত হলো? 800x, আর এখানে 80, আর এখানে আরো 4টে 0, 1 2 3 4, অর্থাৎ টোটাল 5খানা 0 হয়ে গেল। এবার 816টা x থেকে যদি 800টা x বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 16টা x হবে, ইকুয়ালস টু 8 এর পরে 5টা 0 মানে 8 লাখ। তাহলে 16 কত? 80 হয়, 5 16 80, তাহলে 1 2 3 4, অর্থাৎ x এর মান আমরা কি পেলাম? 50,000 টাকা। অর্থাৎ আসলের পরিমাণ আমরা পেয়ে গেলাম 50,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুব সহজ ছিল। পাঁচের দাগে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বছরের প্রথমে অমল ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে। অর্থাৎ অমল 24,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হয় এবং অজয় 30,000 টাকা দেয়। কিন্তু কয়েক মাস পরে অমল আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। তাহলে প্রথমে 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কিছু মাস পর অমল আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অমল
7,130 টাকার লভ্যাংশ পেলেন। অমল কত মাস পরে ব্যবসায় 12,000 টাকা নিয়ে দিয়েছিলেন? দেখো অঙ্কটা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, কিন্তু খুব একটা ভালো একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। আমি ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও অমল আর অজয়, এই দুজন, ঠিক আছে, অজয়, এই দুজন বছরের শুরুতে ব্যবসাটা শুরু করেছিল এবং অমল দিয়েছিল 24,000 টাকা আর অজয় দিয়েছে 30,000 টাকা। এখন এটা বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে। এবার বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ শেষ হয়ে গেল এবং এই সময় লাভ হয়েছে 14,030 টাকা, অর্থাৎ 12 মাসে লাভ হয়েছে 14,030 টাকা, এত টাকা লাভ হয়েছে। কিন্তু এই যে লাভটা হয়েছে এই 1 বছর পর হয়েছে, কিন্তু দেখা গেছে মাঝখানে কি করেছে অমল, কিছু মাস পর 12,000 টাকা যুক্ত করেছে ব্যবসায়। প্রথমে 24,000 টাকা, যেহেতু সে কম টাকা লাগিয়েছে তাই তার কোনোভাবে আবার মনে হলো যে টাকা লাগাবো, তাই 12,000 টাকা আবার কিছু মাস পর যুক্ত করেছে ব্যবসায়, মূলধন দিয়েছে। তো আমি ধরে নিই যে এক্স মাস পর, এখান থেকে এতটা আমি ধরে নিচ্ছি এক্স মাস, আর এইখান থেকে এতটা পুরোটা কত মাস, 12 মাস, ঠিক আছে, এখান থেকে এতটা পুরো 12 মাস, অর্থাৎ 1 বছর। তো এক্স মাস পর যদি অমল আরও 12,000 টাকা যুক্ত করে ব্যবসায়, তাহলে তার তো 24,000 টাকা ছিল, আরও 12,000 টাকা দিয়েছে, তাহলে মোট কত টাকা হলো? তাহলে মোট হলো 36,000 টাকা। তাহলে তার এখন মূলধন হলো 36,000 টাকা, কিন্তু এই মূলধনটা কিন্তু এক্স মাস পর হয়েছে। তাহলে এক্স মাস পর যদি হয়ে থাকে, ধরে নাও কথার কথা বললাম 5 মাস, এটা 5 মাস ধরে নাও, তাহলে 12 মাস থেকে 5 মাস বাদ দিলে যে 7 মাস থাকবে, সেই 7 মাস কি করেছে, 36,000 টাকা তার মূলধন হলো। তাহলে এই যে বাকি থাকলো, বাকি মাসটা কত হবে, 12 - x হবে, তাই না? 12 - x হবে। 12 মাসের মধ্যে এক্স মাস পর যদি ব্যবসায় টাকা যুক্ত করে, তাহলে 12 মাসের মধ্যে অবশিষ্ট মাস তার 36,000 টাকা ব্যবসায় মূলধন হিসেবে থাকবে। তাহলে এই 12 - x মাস হচ্ছে তার 36,000 টাকা ব্যবসায় মূলধন হিসেবে থাকবে। এবার ঘটনাটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্কের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যারা অংশীদারগণ, এখানে অমল আর অজয় হচ্ছে অংশীদারগণ, ব্যবসায় অংশীদারি করেছে, তো এরা দুজনের মধ্যে কোনো একজন বা দুজনই যদি এরকম করে যে ব্যবসায় চলাকালীন হঠাৎ করে কেউ টাকা যুক্ত করলো অথবা যদি টাকা কেউ তুলে নিল, তখন কি হয়, বছরের শেষে যে লাভটা হচ্ছে না, যে এই টাকাটা বছরের শেষে লাভ হয়েছে, তো সেই লাভটা তারা এখন প্রত্যেক মাসে তুলে নেবে। আমাদের ধরে নিতে হবে যে এই লাভটা তারা বছরের শেষে যে লাভটা করেছিল, এই লাভটা আমাদের ধরতে হবে যে প্রত্যেক মাসে তারা এই লাভটা পেতে চায়, এই লাভটা তারা প্রত্যেক মাসে পেতে চায়। তাহলে প্রত্যেক মাসে যদি পেতে চায়, তাহলে অমল যে 24,000 টাকা ব্যবসায় লাগিয়ে শুরু করেছিল ব্যবসাটা, তাহলে এখন 1 মাস এই টাকাটা তাকে প্রত্যেক মাসে লাগাতে হবে। সে তো ভাবেনি যে 12,000 টাকা পরে আমি যুক্ত করব, সে তো এই ভেবেছিল যে আমি 24,000 টাকা ব্যবসায় লাগিয়েছি এটাই থাকবে, আর অজয় 30,000 টাকা ব্যবসায় লাগিয়ে সেটাই রেখে দিয়েছে, আর টাকা দেয়নি। এবং টাকা না দেওয়ার ফলে এই 24,000 টাকা এবং 30,000 টাকা, এই টাকার ফলে, এই টাকা লাগানোর ফলে তারা এত টাকা লাভ করছে। যদি করতো তাহলে আমরা সহজভাবে এই এত টাকার অনুপাত বার করে, মূলধন অনুপাত বার করে এই টাকার উপরে লভ্যাংশটা আমরা বার করে নিতাম। কিন্তু হঠাৎ করে যেহেতু অমর আবার ব্যবসায় 12,000 টাকা লাগিয়েছে, তাহলে এখানে হিসাবটা এমনভাবে করতে হবে যে টাকাটা বছরে লাভ করছে তারা এখন প্রত্যেক মাসে লাভ করবে। তাহলে প্রত্যেক মাসে যদি লাভ করে, তাহলে অমল এবং অজয়কে তাদের মূলধন প্রত্যেক মাসে নিয়োগ করতে হবে। তখন বছরের জন্য এই 24,000 টাকা যে বছরের জন্য লাগিয়েছিল 1 বছরের জন্য, সেটা আর 1 বছরের জন্য লাগালে হবে না, তাদের প্রত্যেক মাসে লাগাতে হবে। অজয় যে 30,000 টাকা পুরো ব্যবসায় 1 বছরের জন্য লাগিয়েছিল, সে 1 বছরের জন্য লাগালে হবে না, তাদের প্রত্যেক মাসে এখন ওই টাকাটা লাগাতে হবে। যে কোনো একজন এখানে হেরফের করে দিয়েছে ব্যবসাতে, সেটা কি, অমল না? অমল এখানে কিন্তু সে টাকা লাগিয়েছে, টাকা যদি কেউ তুলেও নিত তাকে, তার ক্ষেত্রেও সেই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রকমভাবেই করব। তাহলে আমাদের কি করতে হবে, অমল যদি 24,000 টাকা ব্যবসায় নিয়োগ করে, তাহলে এখন তাকে প্রত্যেক মাসে নিয়োগ করতে হবে। তাহলে এবার এক্স মাস পর যে সে যেহেতু 12,000 টাকা লাগিয়েছে, সুতরাং এক্স মাসের মধ্যে প্রত্যেক মাসে অমল তাহলে 24,000 টাকা লাগাবে। তাহলে প্রত্যেক মাসে যদি 24,000 টাকা লাগায়, তাহলে এক্স মাসের মধ্যে মোট কত টাকা তার ব্যবসায় লাগবে,
24,000 টাকা। আর বাকি যে 12 মাইনাস এক্স মাস তার পড়ে থাকলো, 12 - x মাস তার পড়ে থাকলো, এই মাসের প্রত্যেক মাসে সে 36,000 টাকা করে তাকে লাগাতে হবে। তাহলে 12 - x এই মাসে তাহলে তার মোট কত টাকা লাগবে? 12 - x ইন্টু 36,000 টাকা। তাহলে এই দুটো টাকা যুক্ত করে দিলেই আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব অমলের 1 বছরের মূলধন। ঠিক আছে, সেটা কত হচ্ছে? 24,000 x প্লাস 12 - x ইন্টু 36,000। এটা হচ্ছে মোট মূলধন অমলের। আর অজয় কোনো টাকা মাঝখানে, ব্যবসা চলাকালীন মাঝখানে কোনো টাকা যুক্ত করেনি, টাকা যোগ দেয়নি, বা টাকা ওখান থেকে তুলেও নেয়নি। তাহলে অজয়ের প্রত্যেক মাসে 30,000 টাকা করে লাগাতে হবে। অমল যদি প্রত্যেক মাসে টাকা লাগায়, তাহলে অজয়কেও প্রত্যেক মাসে টাকা লাগাতে হবে। অর্থাৎ অজয়ের 12 মাসে কত টাকা লাগবে? ব্যবসায় নিয়োজিত হবে 30,000 ইন্টু 12। তাহলে এটা হচ্ছে অজয়ের মোট মূলধন। এবং মূলধন বার করার পর আমরা মূলধনের অনুপাত বার করব, এবং সেই অনুপাত থেকে অমল কত টাকা পাচ্ছে সেটা বার করব। তুমি বলবে এখন অমল কেন বার করবো? কারণ অমলের টাকাটা এখানে দেওয়া আছে। এতে কি হবে? আমি যখন অমলের টাকাটা বার করব, সেটা তো কোনো সংখ্যাতে আসবে না, সেটা এক্স এর মাধ্যমে আসবে, তাই না? আমরা যদি পুরো অঙ্কটা এক্স ধরে করছি, তাহলে এক্স এর আকারে আসবে। এবং এক্স এর আকারে আসার ফলে কি আছে? এক্সটা তোমাকে বার করতে হবে। তাই এক্সটার মান বার করতে গেলে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। আর সেই সমীকরণটা তৈরি করতে গেলে আমাদের একটা জানা মান থাকতে হবে। জানা মান অর্থাৎ যে মানটা আমি জানি। তা আমরা অমলের লভ্যাংশটা জানি, তাই অমলের লাভটাই আমরা বার করব। তাতে কি হবে? সেই লাভটা আর এই লাভটা দুটো তো সমান, এবং সেখান থেকে আমরা সমান সমান করে দিয়ে একটা সমীকরণ তৈরি করব, এবং সেই সমীকরণটা সমাধান করেই আমরা এক্স এর মানটা বার করে নিতে পারবো। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা। তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর না বুঝতে পারলেও কমেন্ট করবে। তো চলো আমরা সবার প্রথমে ধরে নেব যে, ধরি অমল ব্যবসায় এক্স মাস পর আরও 12,000 টাকা নিয়োগ করেন। তাহলে এবার আমরা 1 মাসের ভিত্তিতে মূলধন বার করব। এবার আমরা লিখব 14,030, এটা হচ্ছে মোট লভ্যাংশ। 14,030 এত টাকা প্রতি মাসে লাভের পরিমাণ হলে অমলকে 1 মাসের ভিত্তিতে 12 মাসে মূলধন নিয়োগ করতে হবে। কত টাকা? তাহলে প্রথমে 24,000 টাকা ব্যবসায় লাগিয়েছিল, এবং এই টাকাটা তার কি হয়েছে? এক্স মাস, ঠিক আছে, এক্স মাস চলেছিল। তাহলে এক্স মাসের প্রত্যেক মাসে যদি 24,000 টাকা দেয়, তাহলে 24,000 ইন্টু এক্স। আর তাহলে থাকলো কত মাস? 12 - x। তাহলে এত মাসের প্রত্যেক মাসে কত টাকা লাগাবে? 24,000 যোগ 12,000, ঠিক আছে, এত টাকা। তাহলে এটা কি হলো? এটা হলো অমলের 1 বছরের মূলধন। এবার এখানে আমরা এটাকে হিসাব করি। 24,000 x প্লাস এখানে হচ্ছে 12 - x ইন্টু এখানে 36,000। এবার আমরা কি করবো? এই 36,000-এর সাথে এখানে গুণ করে দেবো। তাহলে এখানে 36 ইন্টু 12, অর্থাৎ 36 দুগুণে 72, আর এখানে হচ্ছে 36, অর্থাৎ 2, 6 6 12, 13 3 হাতে 1 4, 432000, আর এখানে 36,000 x, এত টাকা। এবার দেখো এখানে 36,000 আর এখানে 24,000, এটা বড় সংখ্যা, তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্ন হবে। তো আমি এই নাম্বারটাকে আগে লিখে নিচ্ছি,
আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে 36,000 থেকে 24,000 বাদ দিলে আমরা কত পাবো? আমরা পাবো 12,000। এত এক্স, এত টাকা। তাহলে এইটা আমরা পেলাম অমলের মূলধন, 1 বছরের মূলধন। ঠিক আছে, এরপরে আমরা কি করব? আমরা এরপরে অজয়ের মূলধন বার করব। ঠিক আছে, 1 মাসের ভিত্তিতে অজয়কে কত টাকা 12 মাসে মূলধন নিয়োগ করতে হবে। যেহেতু অজয় বছর শেষে 30,000 টাকা ব্যবসা লাগিয়েছিল, তাহলে 12 মাসের প্রত্যেক মাসে তাহলে এখন তাকে 30,000 টাকা লাগাতে হবে। তাহলে মোট কত টাকা ব্যবসায় নিয়োগ করতে হবে? তাহলে 12 ইন্টু 30,000, তাহলে এখানে লিখব 14030 টাকা প্রতি মাসে লাভের পরিমাণ হলে অজয়কে 1 মাসের ভিত্তিতে 12 মাসে মূলধন নিয়োগ করতে হবে। কত টাকা? 12 মাস ইন্টু প্রত্যেক মাসে 30,000, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে হলো 3×12=36, অর্থাৎ 3,60,000 টাকা, এত টাকা। এবার আমরা অমল এবং অজয়ের আমরা মূলধনের অনুপাত বার করব। আমাদের পরিমাণটা জানা আছে, তাহলে এবার আমরা অনুপাত বার করি। তাহলে এবার লিখব, এটা হচ্ছে অজয়ের টাকা আর আগেরটা হচ্ছে অমলের টাকা। তাহলে অমল ও অজয়ের মূলধনের অনুপাত, তাহলে 432000 মাইনাস 12,000 এক্স ইস টু 360000 এত। ঠিক আছে, এবার আমরা কি করব? এখানে দেখো এখানে কি আছে, এখানে প্রত্যেকটা সংখ্যায় 3টে করে জিরো আছে। তাহলে আমি এখানে 1000 কমন নিতে পারি, এই সংখ্যা থেকে 1000 কমন নিতে পারি, মানে এই দুটো সংখ্যা থেকে 1000 কমন নিতে পারি। আর এখানে ওই 1000-এ 3টে শূন্য, এখানকার 3টে শূন্যর সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতেই পারি 432, আর এখানে লিখতে পারি 12x ইস টু 360। ঠিক আছে, 3টে জিরো ক্যান্সেল হবে। হ্যাঁ, 3খানা জিরো, প্রত্যেকটাতে 3টে করে জিরো আছে। এখন আমরা কি করব? এখানে 432 আর 12x থেকে এখান থেকে 12 আমি কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 12 যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে? তাহলে 432কে 12 দিয়ে ভাগ করব, তাহলে যদি 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 7 42, 6 দুগুণে 12 অর্থাৎ 36। তাহলে 36 মাইনাস এখানে এক্স ইস টু 360। এবার 360 আর 12 এখানে দেখো 12 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 36 মাইনাস এক্স, আর এখানে 12 দিয়ে কাটছি। ঠিক আছে, তাহলে 3×12 30। তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম। এরপরে আর ছোট হবে না, এটা হচ্ছে সব থেকে লঘিষ্ঠ অনুপাত। এরপরে এটা হচ্ছে অমলের অংশ। ঠিক আছে, তাহলে আমরা অমলের লভ্যাংশটা এবার বার করব। তাহলে এবার অতএব 14030 টাকার মধ্যে অমলের লাভের পরিমাণ বা লাভের অংশ, তাহলে অমলের লাভটা হচ্ছে 36 মাইনাস এক্স, আর নিচে আমরা আনুপাতিক সমষ্টি লিখি। ঠিক আছে, এই অনুপাতের সমষ্টি লিখবো, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। তাহলে আমরা যোগ করে দেবো 36 মাইনাস এক্স প্লাস 30। এবার এটা কত টাকার মধ্যে আমরা লাভটা বার করছি? 14030, তাহলে এই টাকাটা আমরা গুণ করে দেবো, তাহলে এত টাকা। এবার এখানে একটু সরল করে নিই, 36 মাইনাস এক্স, এখানে 36 আর 30 আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 66 মাইনাস এক্স ইন্টু 14030, এত টাকা। এবার এই টাকাটাই
যে টাকাটা আমরা অমলের টাকা বার করলাম লভ্যাংশ, সেই লাভটাই এখানে বলে দিয়েছে 7,130 টাকা। সুতরাং আমরা এক্ষুনি যেটা বার করলাম তার সাথে এই 7,130 টাকা সমান সমান করে দেবো, ঠিক আছে। তাই লিখব প্রশ্নানুসারে 36 minus x divided by 66 minus x into 14030 equals to 7130, তাই তো? 7130, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এখান থেকে দেখো কাটাকুটি করি, এখানে 0 আর এখানে 0 ক্যান্সেল হয়ে গেল। আর এবারে এখানে কি হচ্ছে 36 মাইনাস এক্স, এটার সাথে 1403 গুণ করব, আর এখানে 713 সাথে 66 মাইনাস এক্স গুণ করবো। এটা হচ্ছে আড়াআড়ি গুণ হচ্ছে 713 ইন্টু 66 মাইনাস এক্স। এবার আমরা এখানে গুণটা করে দিই, তাহলে 1403 সাথে আমরা 36 গুণ করব, 1403 ইন্টু 36, তাহলে 6 3 6 18, 1 4 6 24, হাতে 2 6 আর 2 8, দিকে 3 3 9 0 3 4 12, হাতে 1 3 1 3 1 4, তাহলে এখানে 8 0 5 0 5, 50508 50508 মাইনাস 1403x। এরপরে 713 সাথে 66 গুণ করো, 713 ইন্টু 66, তাহলে কত হলো 3 6 18, হাতে 1 6 কে 6 1 7, আর এদিকে 6 7 42, তাহলে এদিকেও হবে 4278, তাহলে 8 7 আর 8 15, হাতে 1 7 আর 2 9, হাতে 1 ছিল 10, হাতে 1 থাকবে 4 2 6 কে 7 4, অর্থাৎ 47058 মাইনাস 713 সাথে x গুণ করলে 713x। তাহলে এবার আমি এখানে কি করব, 50508 মাইনাস 47058 এদিকে রাখলাম, আর এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলাম, রাশিটাকে, আর এদিকে যেটা আছে সেটা এদিকে থাকবে। এবার এখানে এটা থেকে এটাকে বাদ দেবো, অর্থাৎ 50508 এখান থেকে বাদ দিয়ে দিই 47058, তাহলে 0 হয়ে গেল, এখানে 5 হাতে 1 থাকে 4, আর এখানে 3 হাতে 1 থাকে, তাহলে 3450, আর এখানে আমরা যদি বিয়োগ করি 1403 থেকে 713 বিয়োগ করছি, তাহলে 0 9 হাতে 1 8 8 এদিকে 6 690, তাহলে x ইকুয়ালস টু কত হবে 3450 ডিভাইডেড বাই 690 ইকুয়ালস টু x। 0 0 এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার তুমি করো এখানে 3 দিয়ে কাটো, ঠিক আছে, 3 2 6 3 3 9, তাহলে 3 1 3 আর 3 1 3 1 3 5 15। এবার 23 দিয়ে যদি কাটি তাহলে আমরা কত পাচ্ছি 23, অর্থাৎ 5 দিয়ে, ঠিক আছে, 23 ইন্টু 5 কত হয় 3 5 15, হাতে 1 থাকে 5 10 থেকে 11 115 হয়। তাহলে x ইকুয়ালস টু আমরা কি পেলাম, x ইকুয়ালস টু 5, আর এক্সটা কি ছিল, এক্সটা ছিল মাস, কত মাস পর মানে অমল, এখানে অমলের কথা বলছে, কত মাস পর অমল এই 12,000 টাকা লাগিয়েছিল, 5 মাস পর, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 5 মাস। বন্ধুরা পরের দাগের প্রশ্ন 6-1, এখানে আমাদের একটা সমীকরণ দিয়েছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। এবার সমাধান করার অর্থ হচ্ছে এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। দেখো এটা হচ্ছে পাঠ্য বইয়ের তোমাদের অঙ্ক, ঠিক আছে, এটা তোমাদের অঙ্কের বইতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা এটা সমাধান এখন করব। তো দেখো কিভাবে করছি। সবার প্রথমে কি করব, আমরা এই ডান দিকে যে 3টে রাশি দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে এই 1/x এই রাশিটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসব। তো বাঁদিকে নিয়ে আসার পরে তারপরে আমরা কি করব, লসাগু করব। a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়ালস, তাহলে ডান দিকে কি থাকলো 1/a প্লাস 1/b। এরপর আমরা এখানে লসাগু করব, এটাকে ব্র্যাকেটে রাখবে অবশ্যই। এটাকে তোমরা বাঁ দিয়ে করতে পারো অথবা এরকমভাবে অ্যারো দিয়ে করতে পারো, ঠিক আছে। তাহলে লসাগু হচ্ছে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স। এবার যখন এই রাশিটাকে দিয়ে এই রাশিটাকে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়, তাই না, আমাদের ভাগ করতে হবে। a প্লাস বি প্লাস এক্স এটা ছিল লসাগু, এই লসাগুটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ a প্লাস বি প্লাস এক্সকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পাচ্ছি, এক্স পাচ্ছি, তাহলে এই ভাগফল হলো এক্স, এটাকে বলি ভাগফল, তাহলে ভাগফল হলো এক্স, যেটা থেকে গেল।
এবার এই এক্স এর সাথে উপরের এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হয়, তাহলে এক্স একে এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম। একইভাবে এই রাশিটাকে যখন এক্স দিয়ে ভাগ করব, এই রাশিটাকে যখন আমরা এক্স দিয়ে ভাগ করবো তখন এক্স কেটে যাবে, তাহলে ভাগফল এ প্লাস বি প্লাস এক্স। এখন এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, অর্থাৎ উপরে থাকবে এ প্লাস বি প্লাস এক্স। একইভাবে আমরা ডান দিকেও লসাগু করবো এবি। তাহলে এবার এবিকে যদি এ দিয়ে ভাগ করি, এবিকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি পাচ্ছি, বি, বি এর সাথে এক গুণ হবে অর্থাৎ বি। আর এবিকে যখন বি দিয়ে ভাগ করব তখন আমরা পাবো এ, তাহলে এ এর সাথে এক গুণ করলে পাচ্ছি এ। এরপর আমরা এখান থেকে ব্র্যাকেট তুলবো, ঠিক আছে, মানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। কিন্তু খুব সাবধান, এখানে যখনই আমরা কোনো সংখ্যাকে ব্র্যাকেট থেকে বাইরে বার করছি এবং সেই ব্র্যাকেটের আগে যদি বিয়োগ থাকে তার প্রত্যেকটা সংখ্যার চিহ্ন কিন্তু বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর আগে এখানে যোগ আছে, তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, বি এর আগে এখানে যোগ আছে, এটা হয়ে যাবে বিয়োগ, আর এক্স এর আগে যে যোগ আছে এটা হয়ে যাবে বিয়োগ। আর এখানে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেবো, এক্স এর সাথে এ কে গুণ করলে এ এক্স, এক্স এর সাথে বি কে গুণ করলে বি এক্স, আর এক্স এর সাথে এক্স কে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে এ বি। এবার এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, ঠিক আছে। এরপর যেটা থাকছে সেখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, এখানে মাইনাস এ মাইনাস বি আছে, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, এই যে এ প্লাস বি হয়ে গেল, এই প্লাস বিটা আমি পরের স্টেপে এখানে কেটে দিতে পারি এইটার সাথে, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে এ প্লাস বি কেটে গেল, তাহলে উপরে কত থাকলো, এখানে কেটে যাওয়ার মানে 1 থাকলো, এখানে কেটে যাওয়া মানে 1 থাকলো। তাহলে আমরা নেক্সট স্টেপে লিখবো মাইনাস 1 বাই, মাইনাসটা আমরা এখানে আগেও রাখতে পারি বা 1 এর কাছেও রাখতে পারি, ঠিক আছে, এইভাবে রাখতে পারি। এখানে থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এইদিকে থাকলো 1 বাই এ বি। এবার আমরা এখানে আড়াআড়ি গুণ করব, ঠিক আছে, আড়াআড়ি গুণ করব। তাহলে এইটার সাথে এই রাশিটার সাথে এখানকার 1 গুণ করলে এটাই থাকবে, কারণ 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 5 ইন্টু 1 কত হয়, 5 হয়, তাই না, তাহলে এই সংখ্যাটার কোনো পরিবর্তন হলো না। একইভাবে এই সংখ্যাটার সাথে 1 গুণ করলে এই সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গুণফল এটাই হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। একইভাবে এ বির সাথে -1 গুণ করলে এটার সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু আগে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এবি। এবার এই মাইনাস এবিটাকে আমরা ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে আসবো, আর সাথে সাথে এই এবিটাকে আমি কার সাথে রাখবো, দেখো আমি এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে এ এক্স লিখলাম, তোমরা বি এক্সটাকেও নিতে পারো, আর তারপর আমি এখান থেকে লিখছি বি এক্স, আর এই এবিটা বি এক্স এর সাথে রাখলাম, ঠিক আছে এখানে। এরপর আমরা কমন নেব, এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে দেখো তো, এক্স কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে এক্স প্লাস এ, ঠিক আছে। এরপর দেখো এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। আবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো রাশি থেকে এইটা কমন যাচ্ছে, এক্স প্লাস এটাকে কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস এ কমন আসলে এখান থেকে কি পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকে, আর এই দিক থেকে এক্স প্লাস এ নিয়ে নিয়েছি, তাহলে বি পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার দুটো রাশির গুণফল আমরা শূন্য পেয়ে গেছি, তার মানে হচ্ছে হয় এই রাশিটা শূন্য হবে, না হলে এই রাশিটা শূন্য হবে। তাহলে লিখবো হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, এর অর্থ কি, এক্স ইকুয়ালস টু এটা পাশে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস এ হবে, তাহলে এক্স এর একটা মান পেলাম মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে আর একটা মান পেলাম মাইনাস বি। তাহলে আমরা পেয়ে গেলাম সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস এ কমা মাইনাস বি। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? ছয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 আন্ডার ব্র্যাকেট এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান।
প্রমাণ করো a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে এখানে আমাদের যে তথ্যটা দিয়ে দিয়েছে সেটা বলেছে যে এই যে দ্বিঘাত সমীকরণটা, এই সমীকরণটার বীজদ্বয় সমান। এখন বন্ধুরা তোমাদের এটা জানা থাকতে হবে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হয় বা কি শর্তে সমান হয়। এটা না জানা থাকলে কিন্তু তোমরা অঙ্কটা করতেই পারবে না, ঠিক আছে? সুতরাং সবার প্রথমে তোমাকে জানতে হবে দ্বিঘাত সমীকরণের বীজ কখন সমান হয়। তাহলে দেখো, আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। আমরা এখানে ছোট হরফে লিখিনি, ঠিক আছে? এ বি সিটা আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি, কারণ এখানে আগে থেকে এ বি সি দেওয়া আছে, তাই এটাকে আমরা ক্যাপিটালে লিখেছি। তো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে a 0 নয়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখন এই দ্বিঘাত সমীকরণের, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণের, এটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের রূপ বলছি, ঠিক আছে? তো যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি নিরূপক। হ্যাঁ, নিরূপক বা নিয়ামকও বলা হয় এটাকে, নিয়ামক। তো যে কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক বা নিয়ামক থাকে, এবং সেটা কি? সেটা হচ্ছে এইরকম যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি নিয়ামক বা নিরূপক। তো এইটার মান যখন শূন্য হয়, তখনই সেই দ্বিঘাত সমীকরণটার বীজ অর্থাৎ x এর দুটো মান সমান হয়। এখানে বি, এ আর সিটা কি দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে এক্স বর্জিত পদ, মানে এখানে কোনো এক্স নেই। তাহলে এখানে আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণটা এই সমীকরণটার সাথে তুলনা করলে আমরা a ইকুয়ালস টু পাচ্ছি এটা, b ইকুয়ালস টু পাচ্ছি এইটা, আর c ইকুয়ালস টু পাচ্ছি এইটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই নিয়ামকটা বার করে নিতে পারবো এই সমীকরণ থেকে। নিয়ামকটা বার করার পর সেটাকে সমান সমান করে দেবো জিরোর সাথে, এবং সেই সমীকরণটাকে সমাধান করে আমরা এই জিনিসটা প্রমাণ করে দেব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে আমরা সবার প্রথমে যেটা লিখব, এই সমীকরণটাকে আমরা লিখছি, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, এখান থেকে উত্তর শুরু হচ্ছে, ঠিক আছে? আর যে সমীকরণটা এখানে দিয়ে দিয়েছে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 ac প্লাস বিডি x প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এবার এই দুটো সমীকরণকে এবার আমরা তুলনা করব, তুলনা করে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি বার করে নেব। তাহলে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে আমরা পাচ্ছি ক্যাপিটাল এ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্যাপিটাল বি ইকুয়ালস টু মাইনাস 2, এখানে মাইনাস আছে তাই মাইনাসটাও নিতে হবে, এসি প্লাস বিডি, এবং ক্যাপিটাল সি ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা লিখব 1 নং সমীকরণ এর নিয়ামক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা জানি। অতএব 2 নং সমীকরণের নিয়ামক কি হবে, মাইনাস 2 এসি প্লাস বিডি, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, ঠিক আছে? আমরা 1 নং সমীকরণের নিয়ামকটা লিখলাম, 2 নং সমীকরণের নিয়ামক কি হবে, তাহলে এ বি সি এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর মান হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা কি লিখবো, যে বীজদ্বয় কখন সমান হয়। এবার লিখবো, আমরা জানি
কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে বা হয় যখন নিয়ামক শূন্য হবে। ঠিক আছে, তাহলে এই অর্থে অতএব 2 নং সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি এটার মান শূন্য হয়, তাই তো, -2 AC প্লাস বিডি এর হোল স্কোয়ার -4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা কি করবো দেখো, -2 এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে, দেখো এই পুরো রাশিটার হোল স্কোয়ার করছি, তার মানে কি -2 এর হোল স্কোয়ারে যাবে, এবার -2 ইন্টু -2 কত হবে, 4 হবে, তাহলে এখানে আর মাইনাসটা থাকছে না, আর এখানে এসি প্লাস বিডি এটার পুরোটার হোল স্কোয়ার থাকবে, আর এই সংখ্যাটা আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর আমরা কি করবো, এদিকে 4 আর 4 ক্যান্সেল করে দেবো, আর এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো, a প্লাস বি, দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই হিসাবে এখানে a কত, এসি, তাহলে হবে এসির হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এসি ইন্টু বি অর্থাৎ বিডি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বিডির স্কোয়ার, এখানে আমরা হোল স্কোয়ার দেবো, ইকুয়ালস টু এখানে গুণ করবো, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করো কত হবে, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করো কত হবে, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করো কত হবে, বি স্কোয়ার সি স্কোয়ার, আর বি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করো কত হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো। এরপর আমরা কি করব, দেখো এখানে এটা এসির হোল স্কোয়ারের অর্থ হচ্ছে এরও স্কোয়ার হবে সিরও স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকছে 2 এসি বিডি, বা এটাকে সাজিয়ে লিখতে পারি এবি সিডি প্লাস এখান থেকে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি এই সংখ্যাগুলোকে সব আমি বাদিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে কি কেটে যাচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে আছে মাইনাস আছে কেটে গেল, বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাসে আছে প্লাসে আছে কেটে গেল। এবার এখানে আমি এটাকে লিখছি এইভাবে যে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 এ ডি বি সি, আর এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করব, বাদিকেও ডান দিকেও। তাহলে -1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে আমরা জানি সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যেমন 5 ইন্টু 1 গুণ করলে কত পাবো, 5 পাবো, কিন্তু 5 ইন্টু -1 গুণ করলে কত পাবো, 5ই পাবো, কিন্তু আগে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে শুধু চিহ্ন পরিবর্তন হয় আর কিছু না। তাহলে চিহ্ন পরিবর্তন করার জন্য আমি -1 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার ডি স্কোয়ার, এখানে হবে -2 এডি ইন্টু বিসি। দেখো এটা এবিসিডি ছিল, আমি একটা এইভাবে একটু সাজিয়ে লিখলাম, কেন লিখলাম বুঝতে পারবে এক্ষুনি। আর এটাও হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হবে, আর এইদিকেও -1 দিয়ে গুণ করবো, তাহলে 0-র সাথে -1কে গুণ করলে আমরা পাই 0, তাহলে 0। এরপর দেখো তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি নাকি, এডির হোল স্কোয়ার আর এদিক থেকে বিসির হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, আর সূত্রটা যদি এইটা ভাবি আমি এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ারটা এখানে আছে, বি স্কোয়ার এখানে আছে, তাহলে এখানে কি থাকবে, 2ab থাকার কথা, তাহলে 2 এ কত এডি এডি আর বি কত বিসি। এবার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন এইভাবে লিখলাম, সূত্র ফেলার জন্য। ঠিক আছে, তাহলে এটা তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে এ আর বি লিখেছিলাম, তোমরা এখানে লিখবে না।
ইকুয়ালস টু 0। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি? কিসের সূত্র পড়লো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়লো। তাহলে এখানে লিখবো a অর্থাৎ এডি, আর এটাকে ভাবো বি অর্থাৎ বিসি হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এবার কোনো রাশির বর্গ যদি 0 সমান হয় তাহলে রাশিটাই শূন্য হয়, ঠিক আছে? কোনো রাশির বর্গটা যদি 0 হয় তাহলে রাশিটাই শূন্য হয়, অর্থাৎ এডি মাইনাস বিসি সমান সমান শূন্য। এখান থেকে আমরা লিখব এডি ইকুয়ালস টু বিসি। এবার আমাদের মোটামুটি প্রমাণটা চলে এসেছে। এবার আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে দেখো, এ বাই বি অর্থাৎ এর নিচে বি থাকবে। তাহলে এর নিচে বি আনার উপায় হচ্ছে এটাকে এইদিকে রাখলাম, বিটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, এই বিটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, আর এদিকে সি ছিল, সিটাকে লিখছি, আর ডিটা এর পাশে ছিল, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। তাহলে সরিয়ে দিলে এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এটা হচ্ছে প্রমাণিত। বন্ধুরা 6 থেকে 3 নম্বর প্রশ্ন, আমাদের এখানে একটা সমীকরণ দিয়েছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এবং এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তো শ্রীধর আচার্যের সূত্রটা কিরকম হয় দেখো, যদি কোনো দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণ থেকে x এর মানটা হবে এইরকম, যে x এর একটা মান হবে, আমি এখানে x1 লিখলাম, x এর একটা মান হবে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর x এর আর একটা মান হবে মাইনাস বি মাইনাস, এই প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দিতে হবে, রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, দুটো মান পেলাম। তো এইটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি একবারে 1,2, ঠিক আছে? অর্থাৎ x এর দুটো মান, সেটা কি হচ্ছে মাইনাস বি, এটা প্রথমের জন্য প্রথম মানটার জন্য প্লাস ব্যবহার করব, আর দ্বিতীয় মানটার জন্য মাইনাস ব্যবহার করব, অর্থাৎ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এবার এখানে সব থেকে জটিল যে অংশটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই অংশটা হচ্ছে জটিল, তাই না? দেখে মনে হচ্ছে খুব জটিল, তাই যেটা জটিল সেই অংশটাই আমরা আলাদা করে বার করে নেব, এবং বার করে নেওয়ার পর তারপর আমরা এই সূত্রে যদি ফেলে দিই, দেখবে খুব সহজেই বেরিয়ে যাবে আমাদের মান। তো আমরা এই সমীকরণটাকে সবার প্রথমে কি করব, এই সমীকরণের সাথে তুলনা করব, তুলনা করে এ বি আর সি বার করে নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ এ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ 6, এখানে এক্স এর সহগ বি, তাহলে এখানে এক্স এর সহগ দেখতে পাচ্ছি -1, কিছু নেই মানে এখানে তাহলে 1 আছে, তাহলে এখানে বি এর মান পাচ্ছি -1, আর সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, তাহলে এখানে এক্স বর্জিত পদ হচ্ছে -2। তো এবিসি বার করার পর এই সূত্রে ফেলে দিলেই আমরা এক্স এর মান পেয়ে যাবো। এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা এক্স এর মান। তো এইবারে আমরা এখানে করব, তাহলে সবার প্রথমে লিখব ax স্কোয়ার, এখান থেকে সমাধান শুরু হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0 তুলনা করে পাই। তাহলে a ইকুয়ালস টু আমরা কি লিখবো, a ইকুয়ালস টু লিখবো 6। ঠিক আছে, x এর পাশে যেটা থাকবে অর্থাৎ x এর সহগ সেটা হচ্ছে b হয়, তাহলে b ইকুয়ালস টু কত হচ্ছে এখানে -1, আর এখানে এটা হচ্ছে c, দেখতেই পাচ্ছ। তাহলে c ইকুয়ালস টু কত, c ইকুয়ালস টু -2। এবার লিখবো নিয়ামক। হ্যাঁ, এবার নিয়ামকটা কি, তোমরা আগে প্রশ্নটার সমাধানটা দেখলে আমরা জানি নিয়ামকটা কি হয়। এই যে রুটের ভেতরে, স্কোয়ার রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এটাকে আমরা বলছি নিয়ামক। তো আমরা ওইটাকে আগে বার করে নেব, বি স্কোয়ার মাইনাস 4ac। এরপর নেক্সট স্টেপে আমরা কি করব, এ বি আর সি এর মানগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লিখে দিই এ বি সি এর মান বসিয়ে পাই। তাহলে বি এর জায়গায় লিখবো -1, তাহলে -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু এর মান লিখবো 6 ইন্টু সি এর মান লিখবো -2। তাহলে এখানে হচ্ছে -1 এর হোল স্কোয়ার, অর্থ কি -1 ইন্টু -1,
তাহলে মাইনাস মাইনাস অর্থাৎ দুটো মাইনাসকে গুণ করে সবসময় প্লাস হয়ে যায়, প্লাস মানে চিহ্নটা প্লাস হবে, ঠিক আছে। গুণ তো আমাদের করতে হবে, 1 ইন্টু 1 1 হয়, তাহলে এখানে 1 হচ্ছে, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 4 ছক 24, 24 ইন্টু 2 অর্থাৎ 48, তাহলে কত হলো 49। এবার আমরা কি বার করব, বি স্কোয়ার মাইনাস 4ac এইটার বর্গমূলটা বার করব, ঠিক আছে। দেখো আমাদের সূত্রতে কিন্তু এটার বর্গমূল আছে, তাই এর বর্গমূলটা আমরা বার করে নেব। তাহলে এটার বর্গমূল কত হচ্ছে, 49 এর বর্গমূল অর্থাৎ 7। এবার আমরা করব শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, তাহলে আমরা কি লিখব, x1, 2 equals to minus b plus minus root b square minus 4ac divided by 2a। এবার আমরা এখানে abc এর মানটা বসিয়ে দিই, তাহলে মাইনাস বি, দেখো মাইনাস তো দিতেই হবে। এবার বি এর মান কত ছিল, বি এর মান ছিল -1, বি এর মান ছিল -1, তাহলে এখানে লিখবো, আগে মাইনাস দেবো, তারপর লিখবো আবার একটা -1, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার প্লাস মাইনাস, এবার এটার মান আমরা কত পেলাম, এটার মান পেলাম 7, তাহলে এখানে সরাসরি লিখে দেবো 7 বাই 2 ইন্টু এর মান কত ছিল, এর মান ছিল 6, তাহলে লিখবো 6 ইন্টু 6। এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল অর্থাৎ 1, এখানে প্লাস মাইনাস 7, আর এখানে 6 দুগুণে 12। এরপরে আমাদের কিন্তু এখানে আর কিছু করার নেই। এইবার আমি কি করব, প্লাস আর মাইনাস দুটো আলাদা আলাদা করে দেবো। অতএব আমরা এবার লিখব x1 অর্থাৎ x এর একটা মান 1 প্লাস 7/12, আর x এর আরেকটা মান 1 মাইনাস 7/12, ঠিক আছে। একবার প্লাস দিয়ে একটা লিখবো আর একবার মাইনাস দিয়ে লিখবো, অর্থাৎ এখানে হচ্ছে 7 আর 1 8, 8/12। যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 4 দিয়ে যদি কাটি 4 2 3 4 12, অর্থাৎ x এর একটা মান পেলাম 2/3, আর আরেকটা মান আমরা এখান থেকে বার করে নিই। এখানে হচ্ছে বড় সংখ্যা 7, তার আগে বিয়োগ আছে বলে বিয়োগ চিহ্ন দেবো, আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 1 বিয়োগ করবো, 6/12, তাহলে কেটে দাও, তাহলে কত আসলো -12। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম দুখানা, তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় সমাধান x equals to 2/3, -12, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সমাধান, এটাই হচ্ছে আনসার।